সপরিবারে বহু বছর পর আজ দেশে এলেন আরিস চৌধুরী। ভীষণ ভালো লাগছে ওনার। ভাই বোন সবার সাথে দেখা হবে ভেবে ভীষণ আনন্দ লাগছে। সাদাবের বিয়েটাও হয়েছিল যুক্তরাষ্ট্রেই, ওনার দূরসম্পর্কের এক আত্মীয়র মেয়ে আলিনা। পারিবারিকভাবে সেখানে বিয়েটা হুট করে হয়ে যায়, সেজন্য মানহাস চৌধুরীদের যাওয়া হয়নি। তাই আরিস চৌধুরী ঠিক করেছেন দেশে ফেরার পর আলিনা আর সাদাবের জন্য বড় একটা অনুষ্ঠানের আয়োজন করবেন। নিজের দেশের মাটিতে পা রেখেছে সুব্রতা। সেই যে ছোটবেলায় পরিবারের সঙ্গে বিদেশ গিয়েছে, তারপর আর আসা হয়নি। গাড়ির খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে সুব্রতা। ভীষণ ভালো লাগছে তার। ঠান্ডা বাতাস বইছে। সুব্রতার ছোট ছোট চুলগুলো কপালে এলোমেলোভাবে উঠছে। পাশে আলিনা আর ফারহানা চৌধুরী বসে আছেন। ওনারা বউ শাশুড়ি নিজেদের মতো কথায় ব্যস্ত, আর সুব্রতা ব্যস্ত নিজ মাতৃভূমি দেখতে। সুব্রতাদের ঘন্টা দুয়েক লেগে গেল চৌধুরী বাড়িতে এসে পৌঁছাতে। রাস্তায় যানজট ছিল বেশ। 40 মিনিটের রাস্তা 2 ঘন্টা লেগে গেছে। মানহাস চৌধুরী বাড়ির গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আরিস চৌধুরীরা সবাই গাড়ি থেকে নামতেই তিনি এগিয়ে এলেন। উচ্ছ্বসিত কণ্ঠে জড়িয়ে ধরে বলে উঠলেন, আরিস ভাই কেমন আছেন? আরিস চৌধুরী হেসে বলেন, আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ। নাসরিন, আদিল ওরা কোথায়? সবাই আপনাদের অপেক্ষায় ভেতরেই আছে। আসেন, ভেতরে আসেন। সুব্রতা, সাদাব, আলিনা, ফারহানা চৌধুরী সবাই কুশলাদি বিনিময় করল। বাড়ির ভিতরে প্রবেশ করতেই নাসরিন চৌধুরী এগিয়ে আসেন। সবার সাথেই কথা বলেন। সুব্রতাকে জড়িয়ে ধরে বলেন, সেই ছোটবেলায় চলে গিয়েছিলি ভাইয়া ভাবির সাথে, এবার তো একেবারেই চলে এসেছো, আর যাওয়া হবে না কিন্তু, বলেই হেসে ফেলেন তিনি। সুব্রতাও হাসে। এর মাঝেই আদিল আসে বাড়িতে। বিকেলে বেরিয়েছিল বন্ধুদের সাথে। সন্ধ্যায় বাড়িতে ঢুকেই সবাইকে দেখে এগিয়ে আসে। সবার সাথেই টুকটাক কথাবার্তা হয়। আরিস চৌধুরী নিজের পাশে বসিয়ে এটা সেটা জিজ্ঞেস করেন। এত ঘন্টার লম্বা জার্নি শেষে ফিরেছেন ওনারা। সবাই ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসে। রাতের খাবারের বিশাল আয়োজন করেছেন মানহাস চৌধুরী। ওনার বড় ভাই এতগুলো বছর পর দেশে ফিরেছেন, বিশাল ভোজের আয়োজন না করলে কি হয়। খেতে খেতে পুরোটা সময় ওনারা সবাই হাসি আড্ডায় মেতে থাকেন, সুব্রতা বাদে। কেননা নতুন সব মানুষদের সাথে মিলিয়ে নিতেও তো সময় প্রয়োজন। আদিল সুব্রতার পাশেই বসেছে। খেতে খেতে প্রশ্ন করে, শুভ্রা আপু, ভাইয়ার ছবি দেখেছেন আপনি? কেমন লেগেছে আমার ভাইকে? সুব্রতা বলে ওঠে, আপনিও শুভ্রা বলেন? আমি যতটুকু জানতাম চাচু আর চাচিমণি শুভ্রা বলে ডাকে আমায়। আদিল বলে, আমিও তো এটাই জানতাম, কিন্তু সেদিন ভাইয়ার মুখে আপনার নাম শুনেছি। সুব্রতা ছোট্ট করে ও আচ্ছা বলেই খাওয়ায় মনোযোগ দেয়। আদিল ফের বলে, আপনি এত চুপচাপ যে, মন খারাপ নাকি? নাকি রাগ করেছেন শুভ্রা আপু বলায়? তাহলে আজ থেকে সুব্রতা আপু বলেই ডাকি। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। সুব্রতার সাথে সাথে বলে, না না, রাগ করব কেন? আপনার যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন। আচ্ছা। কিছুক্ষণ বাদে আদিল ফের বলে ওঠে, বাবা, ফুপিরা কবে আসবে? মেহেরদের তো আজকেই আসার কথা ছিল, কিন্তু মিহানের কিছু কাজ থাকায় আসতে পারেনি। সুব্রতা চুপচাপ খাওয়া শেষ করে। বাড়িতে দোতলায় ওদের যেই রুমগুলো বরাদ্দ ছিল সেই সব গত কয়েকদিন আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রেখেছেন মানহাস চৌধুরী। খাওয়া দাওয়া শেষে নাসরিন চৌধুরী সুব্রতাকে নিয়ে যায় একটা রুমে। আদিলকে বলে দিয়েছি তোমার লাগেজ দুটো রুমে এনে রাখতে, ও নিয়ে আসবে। আমি তাহলে আসছি। নাসরিন চৌধুরী চলে যেতেই সুব্রতা চারপাশে তাকায়। রুমটা মাঝারি আকারের। বাদিকের কোণে দুটো দরজা দেখা যাচ্ছে। সুব্রতা এগিয়ে যায়। একটা বাথরুমের দরজা আর একটা বারান্দার। দরজা খুলে উকি দেয় সুব্রতা। বেশ ছোট বারান্দাটা, তবুও ভীষণ ভালো লেগেছে সুব্রতার। 1 পা 2 পা করে পা ফেলে বারান্দায়। রুম থেকে 2 সিঁড়ি নিচে বারান্দায় নেমে দাঁড়ালো সুব্রতা। এখান থেকে বাড়ির পেছন দিকটা স্পষ্ট। অল্প কিছুটা খালি জায়গা পড়ে আছে। অগাছা জন্মে যা তা অবস্থা। পাশেই একটা শুকনো মেহেদি গাছ, মৃতপ্রায় অবস্থা। সুব্রতা ভ্রু কুঁচকায়। কি অদ্ভুত, এই বাড়ির লোকজন এসব পরিষ্কার পরিচ্ছন্ন করায় না কেন?
বাউন্ডারির উঁচু দেয়ালের উপর লাইট লাগানো বিধায় জায়গাটা মোটামুটি আলোকিত আছে। সুব্রতা ছোট্ট একটা শ্বাস ফেলে সিদ্ধান্ত নেয় কালকেই এইসব পরিষ্কার করানোর ব্যবস্থা করবে। এর মাঝেই রুম থেকে আদিলের কণ্ঠস্বর ভেসে আসে। জোরে জোরে ডাকছে আদিল, সুব্রতা আপু, সুব্রতা আপু, কোথায় গেলেন আপনি? সুব্রতা দ্রুত বেরিয়ে আসে বারান্দা থেকে। আদিল ঘেমে নিয়ে একাকার। বেশ ভারী দুটো লাগেজ দোতলা অবধি বয়ে আনতেই ওর এই নাজেহাল অবস্থা। সুব্রতার রুমের এসি ছেড়ে দিয়ে বলে, আরে আপনার তো দেখছি একেবারে গোসল হয়ে গেছে, একা না পারলে আমাকে আবার ভাইয়াকে ডাকতে পারতেন। আদিল হাঁপাতে হাঁপাতে বলে, এত কি নিয়ে এসেছেন আমেরিকা থেকে? বাংলাদেশে কি শপিং মলের অভাব ছিল নাকি? উফ, আমার জানটা আরেকটু হলে বেরিয়ে যেত। একটু পানি দেন। সুব্রতা এদিক ওদিক তাকায়। ছোট একটা টেবিলের উপর জগ গ্লাস রাখা। জগ থেকে গ্লাসে পানি ঢেলে আদিলের সামনে ধরতেই আদিল খপ করে গ্লাসটা নিয়ে ঢকঢক করে পুরোটা শেষ করে, যেন কত জনমের পানি তৃষ্ণা মিটিয়েছে। সুব্রতার খানিকটা হাসি পেলেও সেটা প্রকাশ করে না। আদিল হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছতে মুছতে উঠে দাঁড়িয়ে বলে, যাচ্ছি। আর কিছু তো বাকি নেই মনে হয়। না না, আপনি যান। আদিল বেরিয়ে যেতেই সুব্রতার দরজা আটকে লাগেজ নিয়ে বসে। জামা কাপড় গুছিয়ে রেখে তবেই ঘুমাবে ও। কয়েক সেট কাপড় বের করতেই মনে হলো ফোনের কথা। ড্রয়িং রুমে ওর ফোনটা চার্জে বসানো। সুব্রতা কাপড় ফেলে ছুটে গেল নিচতলায়। ডাইনিংয়ে নাসরিন চৌধুরী কাজ করছিলেন। সুব্রতাকে নামতে দেখে এগিয়ে আসেন। সুব্রা, তোমার কিছু লাগবে? পানি দেয়নি বোধহয় রুমে, এত কাজের চাপে ভুলেই গেছি। সুব্রতা ফোন হাতে নিয়ে বলে, এই না না চাচিমণি, পানি আছে রুমে, আমি আমার ফোনটা নিতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তোমার রুমে সব ঠিকঠাক আছে তো? আসলে তোমার চাচা অন্য ধাঁচের মানুষ, কাজের লোকের কাজ পছন্দ হয় না ওর। বাড়ির সব কাজ একা হাতে আমাকেই সামলাতে হয় তো, তাই ভেবেছি রুমে মনে হয় পানি দেয়নি। সুব্রতা হেসে বলল, না না চাচিমণি, সব ঠিক আছে। আমাদের আয়াজের সাথে কি কথা হয়েছে? সুব্রতা নিচু স্বরে বলল, না। নাসরিন চৌধুরী অবাক হলেন। সে কি, তোমার ছবি দেখে বলল বেশ পছন্দ হয়েছে। আমরা তো ভেবেছি তোমার সাথে যোগাযোগ করেছে। না চাচিমণি, আমাদের তো কন্ট্যাক্ট হয়নি। চিন্তা করবেন না, উনি তো চলে আসবেই কয়েকদিনের মধ্যে, তখনই দেখা হবে। নাসরিন চৌধুরী মনে মনে আয়াজের উপর বিরক্ত হলেন। সুব্রতা চলে গেল নিজের রুমে। ফোন পাশে রেখে ফের কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। কাজ ফেলে রাখা সুব্রতার পছন্দ নয়। কাজ করতে করতে চায়ের ভীষণ প্রয়োজন ওর, কিন্তু এখানে এত রাতে চা কোথায় পাবে ও? যদিও বাড়িটা নিজেদের, কিন্তু এত রাতে কিচেনে গিয়ে চা বানালে সবাই কি ভাববে? বাধ্য হয়ে চা ছাড়াই সুব্রতা কাজ করতে লাগলো। এর মাঝেই ফোন ভাইব্রেট হতেই মেজাজ চড়ে গেল সুব্রতার। রাগে বিড়বিড় করতে করতে ফোনটা তুলল। ওর বান্ধবী জারার ফোন। হ্যাঁ বল, কি হয়েছে? ব্যাপার কি সুব্রতা? লাফিয়ে লাফিয়ে না দেশে গেলি কাজিনকে বিয়ে করবি বলে? কাজিন কি পেট মোটা টাকলা বুড়ো নাকি? মেজাজ এমন চটে আছে যে? সুব্রতা আরও রেগে গেল। আয়াজ এমন হতে যাবে কেন? আয়াজ অনেক হ্যান্ডসাম, সুন্দর। যারা উচ্চস্বরে হেসে উঠল। ও তাই, কাজিনকে দেখেই ফিদা হয়ে গেছিস? না দেখিনি, উনি এখনো আসেনি দেশে। ভাবির মুখে শুনেছি। যারা ঠোঁট চেপে হাসছে। সুব্রতা চুপ করে আছে দেখে যারা বলে উঠল, আচ্ছা আচ্ছা, তাহলে মেজাজ হাই টেম্পারেচার হবার কারণ কি? সুব্রতা কিছুটা জোরে চেঁচালো, চা চা খেতে পারছি না আমি। এত বছর পর এসেছি এই বাড়িতে, এত রাতে হুট করে গিয়ে চা বানানোটা কেমন দেখায় না? যারা কিছু বলতে যাবে তার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সুব্রতা ফোন রেখে গলা বাড়িয়ে জিজ্ঞেস করলো, কে? দরজার ওপাশ থেকে ফিসফিস করে আলিনা বলে উঠল, আমি। সুব্রতার চোখ বড় বড় হয়ে গেল। ভাবি? ভাবি এত রাতে এখানে কি করছে? সুব্রতার ভাবনার মাঝেই ফের আলিনার কণ্ঠ শোনা গেল, সুব্রতা চা নিয়ে এসেছি, দরজা খোলো। সুব্রতা অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। ওর ভাবি এ বাড়িতেও এত রাতে চা বানিয়ে নিয়ে এসেছে। ওর সাথে থাকতে থাকতে ওর থেকেও বেশি চাখর হয়ে গেছে। সুব্রতা তড়িঘড়ি করে দরজা খুলে দিতেই আলিনা ট্রে নিয়ে ঢুকে গেল রুমে। সুব্রতা চাপা স্বরে জিজ্ঞেস করলো, ভাবি কি করে বানালে চা? ভাইয়া দেখেনি? আলিনা ট্রেটা বিছানায় রেখে বলে উঠল, সাদাব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছিল না। প্লেনে তো ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম, চা খেতে ইচ্ছা করলো, তাই অত কিছু না ভেবেই বানিয়ে নিয়ে এসেছি। আমি জানি চায়ের কথা শুনলে ঘুমিয়ে থাকলেও তুমি উঠে যাবে, তাই তোমার জন্য নিয়ে এলাম। সব বুঝলাম, কিন্তু এবারের কেউ দেখলে পাগল ভাবতো আমাদের। আলিনা বিছানায় বসে আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠল, ভাবলে ভাবুক, তাতে কি? এজন্য কি চা খাবো না নাকি? তাছাড়া এই বাড়িটা তো আমাদেরও, তাই না? তাহলে নিজেদের বাড়িতে যা খুশি করাই যায়। আর চা তো কোনো খারাপ জিনিস না। এমন না যে আমরা বাজে নেশার আসর বসিয়েছি রাত বিরতে। চা খাচ্ছি, হালাল খাবার। সো বেশি না ভেবে চা খাও, ঠান্ডা হয়ে যাবে। আলিনার কথা শুনে সুব্রতার চেহারার এক্সপ্রেশন পাল্টে গেল। ওর ভাবি তো দেখছে সত্যি সত্যি ওর থেকেও বেশি চাকর হয়ে গেছে।
সুব্রতা সেভাবেই তাকিয়ে চায়ের কাপটা হাতে তুলে নিল। অফিসের কাজ শেষে গাড়ি নিয়ে বাসায় চলে এসেছে আয়াস। গত 2 দিন ধরে ভীষণ ক্লান্তি লাগছে ওর। যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চলেছে। ওর পরিবারের সাথে সুব্রতা এতটা কাছের, পরিবারের সাথে এতটা পছন্দের, অথচ না দেখে না জেনে নিজের ভালোবাসার মানুষটার সাথেই বিয়েতেই বারবার অমত করে দিয়েছিল সে। বাবার সাথেও সম্পর্কটা তেতো হয়ে গেছিল প্রায়। এসব ভাবলে এখন হাসি পায় আয়াজের। কাপড় খুলে ওয়াশিং মেশিনে দিয়ে রাঁধতে চলে এলো আয়াস। ভালো রাঁধতে না পারলেও খাওয়ার মতো তো হয়ই, নয়তো কি আর আয়াস নিজেই খেতে পারত। ছুরি দিয়ে সবজি কাটতে কাটতে আয়াস ভেবে চলেছে, সুব্রতা তো এখনও জানে না। মেয়েটা যখন জানবে তখন কি করবে? ওকে দেখার পর বিয়ে ভেঙে দিতে চাইবে না তো? অবশ্য চাইলেই বাকি, সে কি সুব্রতাকে দূরে যেতে দেবে? একটাবার দেশে যাক, মুখোমুখি হোক, মেয়েটাকে নিজের করেই নেব। মুড়িয়ে নেব ভালোবাসার শুভ্র চাদরে, আগলে রাখবো সব সময়। এত এত ভালোবাসবো যে সুব্রতা মুখ ফিরিয়ে থাকতেই পারবে না। পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এখনই দেখে আসুন।